বর্তমান শিক্ষার দৈন্যদশাকে দেখে বিখ্যাত মালায়ালাম কবি আইয়াপ্পা পানিকর তার একটি কবিতাতে লিখেছেন যে সব শিক্ষা একটি সার্কাস। আজ তার এই উক্তিটি যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখব সার্কাসের ট্রপিজ খেলায় যেমন খেলোয়াড়েরা একটা দড়ি ধরে অন্য দড়িতে লাফিয়ে লাফিয়ে পার হয়ে যায়, আমাদের এই শিক্ষা ব্যবস্থাতেও ছাত্রছাত্রীরা কিছু পুঁথিগত বিদ্যা, নোটস এবং তার মুখস্থ বিদ্যার মাধ্যমে একটা শ্রেণী থেকে পরপর পরপর অন্য শ্রেণীতে তারা উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া এই যে পাশফেলহীনতা, এই পাশফেলহীনতা যেন এই শ্রেণী উত্তরণকে আরো বেশি সহজ সরল করে দিচ্ছে। এদিক থেকে যদি আমরা দেখি এই শিক্ষা আসলে শ্রেণী উত্তরণের প্রক্রিয়ায় যেন পরিণত হয়ে গেছে। তবে আমাদের মনে একটাই প্রশ্ন এই সময় জাগে যে এই শিক্ষায় তারা কি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারছে, যে জ্ঞান শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়ার দরকার? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের সকলেরই জানা দরকার যে আসলে এই প্রকৃত জ্ঞান কি জিনিস। প্রকৃত জ্ঞানের মাধ্যমে ছাত্রছাত্রীরা কি কি অর্জন করতে পারে সেটা যদি আমরা ভালো করে একটু জেনে নিই তাহলে এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারবো। প্রকৃত জ্ঞান হলো সেই জ্ঞান যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। প্রকৃত জ্ঞান সেই জ্ঞান যা আমাদের মনের যাবতীয় অন্ধকারকে মুছে দিয়ে আমাদের আলোর পথে ধাবিত করে। প্রকৃত জ্ঞান আমরা সেই জ্ঞানকে বলবো যা আমাদের চরিত্রবান মানুষ হয়ে উঠতে সাহায্য করে। প্রকৃত জ্ঞান সেই জ্ঞান যে গুরুজনদের আমাদের শ্রদ্ধা করতে শেখায়, ছোটদের ভালোবাসতে শেখায়, আমাদের মধ্যে মানবিকতা জাগিয়ে তোলে, ভালো মন্দের বিচার করতে শেখায়, সর্বোপরি আমাদের সব দিকের বিকাশ ঘটাতে সাহায্য করে। সেই জ্ঞানকে কিন্তু আমরা প্রকৃত জ্ঞান বলে থাকি, যা শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়ার দরকার। কিন্তু আজকে আমি কেন এই কথাগুলো বলছি, নিজের চোখে আমরা দেখছি যে এই শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সকল ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে তার বেশিরভাগ অংশই এই জ্ঞানের সঙ্গে কিন্তু পরিচয় নেই তাদের। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ছাত্রছাত্রী আবার সবাইকে সম্মান দেয়, গুরুজনদের সম্মান করে, বড়দের কথা মেনে চলে। হয়তো বা এই ভিডিও দেখে অনেক আমার স্টুডেন্ট আমার উপর হয়তো রাগও করতে পারে, কিন্তু বাস্তবই হয়, বাস্তব থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। তাই বলবো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যে ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে, এই চারিত্রিক এই যে জ্ঞানের যে আমি সংজ্ঞাগুলো দিলাম, এই সংজ্ঞার একটা সুই পরিমাণ অংশ কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃত জ্ঞানের যে দ্বীপ জ্বলে উঠছে না তার উদাহরণ কিন্তু প্রচুর রয়েছে। যেমন আমাদের সময় বা আমার আগে যারা পড়াশোনা করত তারা কোনো গুরুজনকে দেখলেই মাথা নত করে সেই জায়গা থেকে পেরিয়ে যেত, বা সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে সাইকেলের হ্যান্ডেল দুটো ধরে ধরে মাথা নত করে গুরুজনের পাশ দিয়ে যেত, টিচারদের পাশ দিয়ে যেত। কিন্তু এখনকার ছাত্রছাত্রীরা কি করে? গুরুর সামনে শিক্ষক শিক্ষিকার সামনে মাথা উঁচু করে নানান ধরনের কুমন্তব্য করতে করতে, নানান ধরনের মাদকদ্রব্য সেবন করতে করতে সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। আবারও আমি বলছি যে এই যে কথাগুলি সব স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই স্বভাবগুলি আমরা লক্ষ্য করছি। এছাড়া শ্রেণীকক্ষে পড়াশোনা দেওয়ার ভয়ে আমরা সন্ধ্যা হলেই বাড়িতে বই নিয়ে বসে পড়তাম, সকাল হবার আগেই ভোরবেলা থেকে আমরা বই নিয়ে বসে পড়তাম যে আজকে হয়তো পড়া না করলে শ্রেণীকক্ষে আমি পড়া দিতে পারবো না। কিন্তু আজকে কি লক্ষ্য করা যাচ্ছে? আজকে যদি আপনি ভালো চারিদিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব সন্ধ্যা হলেই ছাত্রছাত্রীরা মোবাইল হাতে নিয়ে গেমে ব্যস্ত, অর্থাৎ মোবাইলে তারা ব্যস্ত হয়ে থাকে। পড়াশোনা করবে কোথার থেকে? এছাড়া এই যে মোবাইলে আসক্ত, এই মোবাইলে আসক্ত তাদের মানসিক এই মেন্টালটাকে কতটা যে নষ্ট করে দিচ্ছে আমরা সবাই কিন্তু ভালো করেই জানি, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বোঝাতে পারছি না। কিন্তু ছাত্রছাত্রীদের এই দৈন্য দশার পিছনে দায়ী কারা? ছাত্রছাত্রীরা
নাকি অভিভাবকেরা, নাকি শিক্ষক শিক্ষিকারা? না, আমরা কাউকেই এখানে দায়ী করতে পারি না। কারণ আমরা এমন একটা যুগে অবতীর্ণ হয়েছি, যে যুগটি হলো মানে চোখ ঝলসানো একটা যুগ, যে যুগে আমরা প্রকৃত সত্যকে খুঁজে পাই না, যে যুগে চোখের সামনে যে ঝলমলে আমরা দৃশ্য দেখছি আমরা মনে করি সেটাই হয়তো সত্য। আমরা ভুলে গেছি প্রশ্ন করতে, যে কেন এমন ঘটনা ঘটছে। এই ধরনের প্রশ্ন যেটা নাকি আগে এক সময় আমরা করে থাকতাম, কোনো ব্যতিক্রমী আচরণ দেখতে গেলেই আমাদের মনে প্রশ্ন জেগে উঠতো, সঙ্গে সঙ্গে আমরা প্রশ্ন করতাম। সেই প্রশ্ন করার প্রবণতা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, তাই এমন দৈন্য দশা। এছাড়া আমাদের চোখের চারিদিকে যেদিকে এখন তাকাই সেদিকে স্কুল আর স্কুল। একসময় এত স্কুল ছিল না আমি যখন পড়াশোনা করেছিলাম, বা আপনারা অনেকেই যখন পড়াশোনা করেছিলেন, এই বাড়ির আনাচে কানাচে এত স্কুল হয়তো গড়ে ওঠেনি। কিন্তু এত স্কুল থাকা সত্ত্বেও কেন এই অবস্থা হবে, প্রশ্ন এটাই। ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন যে স্কুল তো অনেক গড়ে উঠেছে, কিন্তু এই স্কুলে প্রকৃত শিক্ষার জন্য তেমন পরিকাঠামো কিন্তু নেই ভিতরে। এখনো উপযুক্ত শিক্ষক আমরা দেখতে পাচ্ছি না স্কুলগুলোতে, বিভিন্ন কারণে। এটা রাজনৈতিক দিক হতে পারে, সেই রাজনৈতিক দিকটা আমরা আলাদাভাবেই সরিয়ে রাখি। স্কুলগুলোতে যদি আমরা তাকাই তাহলে দেখব সাবজেক্ট টিচার নেই। সাবজেক্ট টিচার যদি না থাকে বাচ্চাদের কিভাবে শেখাবে একজন শিক্ষক? বাংলার বিষয় একজন ইতিহাসের শিক্ষক গিয়ে শেখাচ্ছে, ইতিহাসের বিষয় একজন ফিজিক্যাল সায়েন্সের টিচার গিয়ে শেখাচ্ছে, তাহলে প্রকৃত শিক্ষা কোথা থেকে পাচ্ছে তারা? এই যে একটা মাধ্যমিক লেভেলের একটা স্কুল বা প্রাইমারি লেভেলের স্কুলের যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একজন ছাত্রছাত্রীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই মানে পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলি যদি তারা প্রকৃতভাবে অর্জন করতে না পারে, তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিভাবে তাদের উন্নত হবে? এটি হয়তো সবচেয়ে বড় সমস্যা হতে পারে আমার মতে। আপনাদের আলাদা আলাদা মত থাকতেও পারে। কিন্তু আমরা যারা এই যে গ্রাম অঞ্চলে থাকি, যারা গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে পড়াশোনা করি, তাদের অবস্থাটাও একটু ভাবুন তো। যেখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে 16-17 জন টিচার থাকার কথা, সেখানে টিচার আমরা কি লক্ষ্য করি যে কোনো স্কুলে 6 জন টিচার, কোনো স্কুলে 4 জন টিচার, বা কোনো স্কুলে 5 জন টিচার। এই 6 জন টিচার 16 জন টিচারের মানে ভার বহন করে আসছে। তার মানে কি, একজন বাংলা টিচারকে অঙ্ক করাতে হচ্ছে, অঙ্কের টিচারকে ভূগোল পড়াতে হচ্ছে, এইভাবে জোড়া তালি দিয়ে স্কুল চলছে। এই জোড়া তালি দিয়ে স্কুল চলার কারণেই হয়তো আজকে ছাত্রছাত্রীরা স্কুল বিমুখ। আর স্কুল বিমুখ হওয়ার কারণেই তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, কারণ তাদের হাতে সারাটা দিনের সময় আর সময়। এই সময়টা তারা কোথায় লাগাবে? স্কুলে পড়া নেই, তাই রাত্রে পড়ার দরকার পড়ছে না। পাশ ফেল নেই, না পড়লেও চলবে, না পড়লেও তো পাশ হয়ে যাচ্ছে। কারণ এখনকার দিনে তো টিচারেরা ওই নাম্বার কাটার জন্য খাতা হাতে তুলে নেন না, তারা নাম্বার দেওয়ার জন্য খাতা হাতে তুলে নেন। কারণ অর্ডার উপর থেকে যে কাউকে ফেল করানো যাবে না বা কারো নাম্বার কাটা যাবে না। তাই এটার সবচেয়ে বড় সুযোগ নিচ্ছে আমাদের এই যুব সমাজ, আমাদের এই ছাত্রছাত্রীরা। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরাই কিন্তু অন্ধকারের দিকে তাদের ঠেলে দিচ্ছি। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার হয়ে তৎকালীন সমাজ সরকারের কাছে রিকোয়েস্ট করি, আপনারা এই গ্রাম্য স্কুলগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন কি অবস্থায় পড়ে আছে। প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, চোখের সামনে তারা নষ্ট হয়ে যাচ্ছে, আর এই নষ্ট হওয়ার পিছনে আমরা সবাই দায়ী। তাই আমাদের সবাইকে রুখে দাঁড়িয়ে আমাদের এই দৈন্যদশা থেকে স্কুলগুলোকে আমাদের তুলে আনতে হবে, আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, ভালো মন্দর দিক বোঝাতে হবে, প্রকৃত জ্ঞানী করে তুলতে হবে। কারণ প্রকৃত জ্ঞানী যদি আমরা করে তুলতে না পারি, তাহলে আমাদের বাচ্চারা হয়তো আমাদেরই কোনোদিন সম্মান করবে না। হয়তো জীবন চলার পথে তারা বিভ্রান্ত হয়ে পড়বে। তার জন্য আমরা বুড়ালি বয়সে গিয়ে আমরা নিজেদেরকেই কিন্তু দোষ দিয়ে থাকবো যে কি শিখালাম আমাদের বাচ্চাদের। সত্যি একটু ভাববার বিষয় কিন্তু এগুলো। তাই তো আইয়াপ্পা পানিকর এই মালয়ালম কবি তার শেষ লাইনে বলেছেন এই কবিতার, যে জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সে একটা ধোঁকা। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা জ্ঞানের নামে ধোঁকা দিচ্ছে বাচ্চাদের, ছাত্রছাত্রীদের।
এই ধোঁকার থেকে তাদেরকে তুলে আনতে হবে আমাদেরই কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা সকলেই মিলে যদি দায়িত্ব নিই, নিশ্চয়ই কিন্তু এদের অন্ধকারের দিক থেকে আমরা এদের তুলে আনতে পারবো। তাই আমাদের সকলেরই সহযোগিতার দরকার। ওই জন্য এই একজন কবি বলেছেন, আয়ারও হাতে হাত ধরে আয়ারও বেঁধে বেঁধে থাকি। তো এমন পরিস্থিতিতে আমরা যদি হাতে হাত ধরে এই দৈন্য দশা থেকে বাচ্চাদেরকে বেরিয়ে আনার চেষ্টা করি, নিশ্চয়ই আমরা সফল হবই। কারণ চেষ্টার ফল কোনোদিন ব্যর্থ যায় না।